কি বেয়াদব ছেলে রে বাবা। নীলিমা এখনই তোমার ছেলের বউয়ের হয়ে কথা বলছে, একটা কথা মাটিতে পড়তে দিচ্ছে না। দুদিন পরে তোমাদের আচ্ছা, নাকে তোমরা দড়ি দিয়ে বিয়ে ঘোরাবে। খেতে এসেছো, বিয়ে খেয়ে চলে যাবে, এত কথা বলার কি আছে? সত্যি কথাই তো বলেছে আমার আয়ান। আমাদের দাওয়াত দিয়ে এভাবে অপমান। এই সবাই বলে চল, সবাই থাকবো চলে না। গেল। শখকে দেখে আয়ানের বাবা মুখ কালো করে রুমে চলে গেলেন। শখ কান্না করছিল। রুহি কোনোরকম শখকে বুঝিয়ে বাসর ঘরে বসিয়ে দিয়ে আসলো। রাত বাজে 12টা। শখ সেই কখন থেকে বসে আছে আয়ানের জন্য, কিন্তু আয়ানে আসার কোনো খোঁজই নেই, নামও নেই, গন্ধও নেই। হঠাৎ করেই দরজা খোলার আওয়াজ পেল শখ। তার মানে মহারাজ এসেছেন? এতক্ষণে মহারাজের আসার সময় হলো। শখ উঠে গিয়ে আয়ানকে সালাম করতে যাবে, আয়ান তাতে বাধা দিল। এসব তোমাকে কে শিখিয়েছে? তুই জানো না আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে নেই? আমাকে সবাই যা শিখিয়ে দিয়েছে আমি তাই করছি। এই নিন দুধ আর মিষ্টি খান। রুহি আপু আপনাকে খাইয়ে দিতে বলেছে। আয়ান রেগে দুধের গ্লাসটা ফেলে দিল। তোমাকে বলছি আমি দুধ খাবো, কেন এসব ফালতু নামক করছো? আমার এসব একদম ভালো লাগে না। দেখি সরো, আমি ঘুমাবো, আমার ঘুম পেয়েছে। বলেই আয়ান বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শখ এখনো আগের মতোই সেখানে দাঁড়িয়ে আছে। এদিকে আয়ান মনে মনে ভাবছে, কি মেয়েরে বাবা, একটাবার আমার অভিমানটা ভাঙানোর চেষ্টা করলো না? আমি বা ওর থেকে এত কিছু আশা করছি কেন? ও তো আমাকে ভালোবাসে নাই, আমি ওকে ভালোবেসেছি, সে কি করে আমাকে বুঝবে? বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে চোখ বন্ধ করলো। ঠিক তখনই শখ বিছানার উপর উঠে বসলো। তা দেখে আয়ান রেগে বলল, তোমার তো সাহস কম না, কোন অধিকারে আমার বিছানায় বসেছো? কেন আপনার 10টা না 5টা না একটা মাত্র বউয়ের অধিকারে কোর মতো চিৎকার করছেন কেন? তোমার খুব সাহস হয়ে গেছে তাই না? তুমি এখনই আমার বেড থেকে নামো। আমি আমার বেড শেয়ার করতে পছন্দ করি না। কিন্তু স্যার আপনাকে তো বেড শেয়ার করতেই হবে, ভুলে গেলেন? ঘরে একটা কত সুন্দর লাল টুকটুকে বউ নিয়ে এসেছেন, এখন আপনার সব কিছুর উপরে সমান সমান অধিকার আছে। শখ, রাগ দেখিয়ে। তেলাপোকার পেঁয়াজি খাবেন, এভাবে চিৎকার করছেন কেন? তেলাপোকার পেঁয়াজি খেতে কেমন? বলেই জিহবায় কামড় দিল আয়ান। তার মানে স্যার আপনি খাবেন? আপনাদের বাসায় কি তেলাপোকা আছে? তাহলে কালকে রান্না করে খাওয়াবো। আয়ান আর কোনো উত্তর করলো না। আয়ানকে চুপ থাকতে দেখে শখ আয়ানের কাছে গিয়ে আয়ানের 2 হাত ধরে পড়ল। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আপনি কি এখনো আমার উপরে রাগ করে আছেন? আয়ান কোনো কথা না বলে উঠে চলে যেতে লাগলো। শখ আয়ানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। কোথায় যাচ্ছেন? আপনি যতক্ষণ না বলছেন আপনি আমাকে মাফ করছেন ততক্ষণ আমি আপনাকে ছাড়বো না। শখ, আমাকে ছাড়ো, না হলে খুব খারাপ হয়ে যাবে। লজ্জা করে না অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরে আছো? আপনার মাথাটাই গেছে স্যার। নিজের স্বামীকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো? ওই আয়েশকে? আয়াসের কথা শুনে আয়ান আর চুপ করে থাকতে পারলো না। রেগে শখের গালে থাপ্পড় বসিয়ে দিল। নিমিষেই আয়ানের চোখ লাল হয়ে গেল। খুব সাহস হয়ে গেছে তাই না? কিছু বলছি না তার সুযোগ নিচ্ছ? তাহলে ওই আয়েশের কাছে চলে যাও না, আমাকে কেন বিয়ে করছো? বলেই রেগে হনন করে ব্যালকনিতে চলে গেল। বাইরে প্রচুর আত্মীয় স্বজন। এখন যদি আয়ান বেরিয়ে যায় সবাই শখকে অনেক কথা শোনাবে। রাগ যেন কিছুতেই থামতে চাইছে না। থামবেই বা কি করে? হ্যাঁ, কোনো স্বামী তার স্ত্রীর মুখে অন্য ছেলের নাম তো দূরের কথা ছায়াও সহ্য করতে পারে না। শখ আর দাঁড়িয়ে না থেকে লাগেজ থেকে একটা কালো রঙের সালোয়ার কামিজ বের করে ওয়াশরুমে চলে গেল। ওর আর এভাবে সংসেজে বসে থাকতে ভালো লাগছে না। প্রচুর কান্না করেছে শখ। চোখের পানিও আজ খুব স্বার্থপর হয়ে গেছে, কিছুতেই থামছে না। আমি ওনার রাগ ভাঙানোর চেষ্টা করছিলাম। উনি এতটা রেগে যাবে কখনো ভাবতে পারি নাই। এতটা ঘৃণা জন্মে গেছে ওনার মনে আমার জন্য। একবার শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। এসে কোনো কথা না বলে বিছানায় এক কিনারে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। রাত বাজে 1টা। শুভরা বাসার সামনে এসে পৌঁছালো। মুনতাহাকে শুভর আম্মু বরণ করে নিল। মিহুমা এদিকে আয় তো, তোর ভাবিকে শুভ রুমে দিয়ে আয়। এই তো আম্মু আসছি, আমার কাজ হয়ে গিয়েছে, এখন শুধু ভাবি বোনকে ভাইয়ার রুমে দিয়ে আসবো। কিরে, তুই কখন এলি? তোর না আমেরিকাতে থাকার কথা? যাক বাবা, তাও আমাকে কারো চোখে পড়েছে। বউয়ের জন্য যেভাবে পাগল হয়ে গিয়েছিলে ভাইয়া, ভাবছি আমাদের কথা তো ভুলেই গিয়েছো। দিব এক থাপ্পড়, খুব পাকনা হয়ে গেছিস। তোমার বোন না, তোমার মতো না হলে চলবে? শুভ মিহুর কান ধরে বলল, খুব পাকনা হয়ে গেছিস, এবার তোকে বিয়ে দিয়ে তাড়িয়ে দেব। হ্যাঁ তাই তো, আর কতদিন সিঙ্গেল থাকবো? আম্মু ভাইয়ার বিয়েটা তো করিয়ে দিলে, এবার আমার বিয়েটাও করিয়ে দাও। শুভর মা মিহুর গালে হালকা থাপ্পড় মেরে বলল, মায়ের সামনে এমন কথা বলিস? তোদের কি কোনো লজ্জা শরম নেই?
না আম্মু, লজ্জা শরম বিক্রি করে ফুচকা খেয়ে ফেলেছি। অনেক কথা হয়েছে, এবার মুনতাহাকে নিয়ে যা, সবাই ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে। তারপর মিহু মুনতাহাকে শুভর রুমে দিয়ে আসলো। বাহ, এই অল্প সময়ের মধ্যে বেশ সুন্দর করে রুমটা সাজিয়েছে মেয়েটা। হ্যাঁ, তোমার এই ভারী ভারী গহনা পরে থাকতে কষ্ট হচ্ছে না? না না, সমস্যা হবে কেন? আমি কি মানুষ নাকি? আমি তো পাথর। এত অল্প কিছুতে আমার কিচ্ছু হবে না। দেখো, ঝগড়া করার মন নেই। এসব কিছু আয়ান ভাইয়াদের বাসা থেকে দেওয়া হয়েছে, তাই সব কিছু খুলে ফেলো। আমার বউকে আমি সব কিছু কিনে দেবো, এগুলো আয়ান ভাইয়াদের ফিরিয়ে দেবো। এখন আমি কি পরবো? কেন, আমাকে পরো। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? মজা নেব কেন? কিছু পড়া লাগবে না তোমার, আমি ছাড়া তো আর রুমে কেউ নেই। মুনতাহা রেগে শুভর দিকে তাকালো। বাপরে, বউয়ের কি রাগ! দাঁড়াও, একটা শাড়ি এনে দিচ্ছি, তোমার জন্য কিনে রেখেছিলাম কিন্তু দেওয়া হয় নাই। বলেই শুভ আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে দিল। ওয়াশরুম কোথায়? ওয়াশরুমে যাওয়া লাগবে না আমার। শুভর বাচ্চা, আমি কি বলছি কথা কানে যাচ্ছে না? বেয়াদব একটা, সীমা থাকে। বাপরে, দোষও করছে, রাগও আবার দেখাচ্ছে, যেখানে আমার রাগ দেখানোর কথা। আচ্ছা, আজকে অনেক কান্না করেছো, তাই মাফ করে দিলাম, কালকে থেকে শাস্তি দেব। ভাষণ দেওয়া শেষ হয়েছে? এরপরে শুভ মুনতাহাকে ওয়াশরুম দেখিয়ে দিল। মুনতাহা ওয়াশরুমে গিয়ে নীল শাড়িটি পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। মুনতাহাকে দেখে শুভ হা করে তাকিয়ে আছে। গরুর মতো করে তাকিয়ে আছেন কেন? তোমাকে সেই সুন্দর লাগছে বউ, তোমাকে একটু জড়িয়ে ধরি। মুনতাহা রেগে বলল। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। থাক, আজ কিছু বলবো না, আজ অনেক ধকল গেছে বউয়ের উপর দিয়ে। আমি তাই আমার বউকে কষ্ট দিতে পারি? শুভ গিয়ে মুনতাহাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মুনতাহা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে শুভ আরো শক্ত করে জড়িয়ে ধরল। রাত বাজে 3টা। আয়নের রাগ কিছুটা গেছে। এতক্ষণে খেয়াল হলো যে শখকে রেগে থাপ্পড় মারছিল। কথাটা মনে হতেই বেশ কষ্ট লাগছে আয়নের। দৌড়ে রুমে গিয়ে দেখলো শখ ঘুমিয়ে গেছে। আয়ান শখের কাছে গেল। কান্না করেছে মেয়েটা, চোখের পানি এখনো চোখের পানি শুকায়নি। ইস, মেয়েটাকে একদম মারা উচিত হয় নাই। কেন যে মারতে গেলাম, সব দোষ। কেন ও অন্য ছেলের কথা বললো? ও কি জানে না ওর মুখে অন্য ছেলে কথা শুনলে আমার ভেতরটা পুরো ছাই হয়ে যায়? নিচে দাগ হয়ে আছে। আয়ান পরম যত্নে শখের চোখের পানি মুছিয়ে দেয়, গালে হাত বুলিয়ে দেয়। 5 আঙ্গুলের দাগ বসে গেছে বলেই শখের গালে চুমু খেলো। এরপরে আয়ান শখের পাশে শুয়ে শখকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। শখ আয়ানকে কোলবালিশ ভেবে আয়ানের পায়ের মধ্যে পা দিয়ে আয়ানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। আয়ান মুচকি হেসে আরো শক্ত করে শখকে জড়িয়ে ধরল। তারপর কখন যে সে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। পরের দিন সকালবেলা শখের আগে আয়ানের ঘুম ভাঙলো। শখ এমনভাবে আয়ানকে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। শখের ঘুম নষ্ট হবে ভেবে আয়ানের উঠতে ইচ্ছে করলো না। আয়ানের ইচ্ছে করছে সারা জীবন এভাবে থাকতে, এই মুহূর্তে যেন শেষ না হয়। দরজায় কড়া নাড়তেই শখ একটু নড়ে চড়ে উঠলো। তা দেখে আয়ান চোখ বন্ধ করে ফেললো। শখ তাকিয়ে দেখলো সে আয়ানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, তারপর আবার পায়ের মধ্যে পা দিয়ে। শক্তর কপালে দুঃখ আছে, কাল থাপ্পড় খেয়ে হয় নাই, আবার থাপ্পড় খাওয়ার শখ হয়েছে। আচ্ছা, উনি কখন আসলেন? আগে ওনার থেকে নিজেকে ছাড়াতে হবে। শখ আয়ানের থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। আয়ানও কম যায় কিসে, সে শখকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আয়ানের শক্তির কাছে শখ ব্যর্থ। শখ না পেরে আয়ানকে ডাক দিল। স্যার উঠুন না, কে যেন ডাকছে, যেতে দিন। এই স্যার। আয়ান এবার উঠে বসলো। সমস্যা কি তোমার? ঘুমাতে দাও না কেন? বাসায় তো তোমাকে মেরেও তোলা যেত না, আর আমাদের বাসায় এসে 7 সকালবেলা উঠে বসে আছো। শখ আয়ানের কথা শুনে মাথা নিচু করে ফেললো। এখনো শখ আয়ানের পায়ের মধ্যে দিয়ে পা দিয়ে বসে আছে। আয়ান উঠে গিয়ে দরজা খুলে দিল। দেখলো রুহির ছেলে জিজান এসছে। মামু, তুমিও বউ পেয়ে সবার মতো হয়ে গেলে। আগে একবার ডাক দেওয়ার পর সাথে সাথে এসে দরজায় খুলে দিতে, আর এখন বউ পাওয়ার পর পরেই সে কখন থেকে ডেকেই যাচ্ছেন, দরজা খোলার নাম গন্ধই নাই। এইটুকু বাচ্চা হলে হবে কি যে পাকনা রে বাবা। জিসান কথা শুনে শখ হেসে কুড়ি হয়ে যাচ্ছে। তা দেখে আয়ান রেগে শখের দিকে তাকালো। শখ মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করছে। জিসান বাবাই, তুমি এত সকালে উঠে পড়েছো কেন? তোমার তো এত সকালে ওঠার কথা না। কোথায় এত সকাল? কয়টা বাজে দেখছো? জিসান কথায় কথায় আয়ানের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বেজে পার হয়ে গেছে। দেখছো, আমি ঠিক সময়ে উঠেছি। তুমি বউ পেয়ে সবার মতো হয়ে গেলে মামু। দেখি সরো, তোমার বউয়ের সাথে একটু আলাপ করতে দাও। বলেই আয়ানকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল জিসান। এই যে মেয়ে, তোমার সাথে আলাপ করতে আসলাম।
বড়দের সালাম দিতে হয়। তুমি জানো না তোমার বাবা মা তোমাকে কিছু শেখায়নি? জিসানের কথা শুনে ড্যাব ড্যাব করে রাফির দিকে তাকিয়ে আছে শখ। এই যে মামুনি, এভাবে তাকিয়ে কি দেখছো? পায়ের উপর পা তুলে বসতে বসতে জিসান বলল, তুমি কে আর এত পাকা পাকা কথা বলছো কেন? ওমা, আমার ছেলেকে বিয়ে করে এই বাসায় এসেছো আর আমাকে চেনো না? কেমন তুমি নিজের শ্বশুরকে চেনো না? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু, আমার ভুল হয়ে গেছে। আমি তো এ বাসায় নতুন, তাই সবাইকে ভালোভাবে চিনি না। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মা, সমস্যা নেই। তুমি আমার মেয়ের মতো। ছোট মানুষ একটু একটু ভুল করতেই পারে, আর আমাদের বড়দের উচিত তাদের ভুলগুলো ক্ষমা করে দেওয়া। জিসানের কথা শুনো শখ সহ আয়ান অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। এতটুকু বাচ্চা এসব কথা কোথা থেকে শিখলো? তখন রুহি এসে জিসানের কান টেনে ধরলো। খুব পাকা পাকা কথা হয়েছে তোমার, তাই না? এইসব কথা কোথায় থেকে শিখেছো তুমি? রুহি জিসানকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল, তাই রাফির সব কথা শুনতে পেয়েছে সে। আম্মু ছাড়ো তো, ব্যথা লাগছে। আমি আমার ছেলের বউর সাথে আলাপ করতে এসেছি। আমি দাদুকে দেখেছি বড় আম্মুকে এভাবে বলতে, তাই আমিও শিখে নিয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। বাবাকে কতবার বলেছি বাচ্চাদের সামনে এমন কিছু বলবেন না, যাতে করে ওরা উল্টাপাল্টা কিছু শেখে। এটাই বয়স। এখন আমরা বাচ্চাদের যা শেখাবো ওরা তাই শিখবে। আগে বাসায় ফিরি, তারপরে বাবার সাথে কথা বলে নিব। জিসান, দেখি চল, আমার সাথে যাবি। অনেক হয়েছে ছেলের বউয়ের সাথে আলাপ করা। তুই একা আলাপ করলে তো হবে না, বাহিরে তোর ছেলের বউয়ের সাথে আলাপ করার জন্য অনেকে অপেক্ষা করছে। শখ, আয়ান, তোরা রেডি হয়ে নিচে আয়, সবাই তোদের জন্য অপেক্ষা করছে। বলে রুহি চলে গেল। আয়ান আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে শখের সাথে কোনো কথা না বলে চলে গেল নিচে। শখ উঠে ফ্রেশ হয়ে নিল। এখন কি করবে সে? একটু পরে আয়ান আম্মু রুমে প্রবেশ করলো। আসলে আমি কি দিয়ে কি করব বুঝতে পারছি না আন্টি। আচ্ছা, এই ব্যাপার। আমি আসছি, এখন সবকিছু আমি করে দিচ্ছি। আর আর আন্টি কি আম্মু বলে ডাকবে কেমন? আচ্ছা আন্টি, না মানে আম্মু। শাড়ি পরতে পারো? না। সমস্যা নেই, আমি পরিয়ে দিচ্ছি। বলে উনি শখকে একটা লাল রঙের শাড়ি পরিয়ে দিল, সাথে হাত ভর্তি লাল চুটি পরিয়ে দিল, হালকা মেকআপ করে দিল। হালকা সাজে শখকে অসাধারণ সুন্দর লাগছে। তারপরে মিসেস নীলিমা চৌধুরী শখকে নিচে নিয়ে গিয়ে বসিয়ে দিল। শখের পাশে আয়ানকে বসিয়ে দেওয়া হলো। শখ আর চোখে আয়ানকে দেখে বলল, মাশাল্লাহ, আমার জামাইটারে সেই সুন্দর লাগছে, কারণ নজর যেন না লাগে। সবাই চলে আসলো শখকে দেখতে। বাহ নীলিমা, তোমার ছেলের বউ ভারী মিষ্টি দেখতে হয়েছে। আসলেই খুব সুন্দর হয়েছে, তবে একটু বাচ্চা। সমস্যা নাই, ঠিক মানিয়ে চলতে পারবে আমার মনে হয়। মেয়েকে দেখে মনে হচ্ছে বেশ লক্ষ্মী, তাজা গোলাপ ফুল। এত সুন্দর বউ কই থেকে আনলে গো নীলিমা? আমার ছেলের জন্য আমার একটা বউ চাই, খোঁজে দিতে হবে গো তোমার। একটু পরে শখের বাবা মা ভাই চলে আসলো। শখ দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ফায়াজ বলল, কেমন আছিস বোন? সরি রে, তোদের বিয়েতে থাকতে পারলাম না, আমি অফিসের কাজে বাহিরে গিয়েছিলাম। শখ এবার চোখের পানি মুছে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি রে বোন। বাবা কেমন আছো? আমাকে তো ভুলেই গেছো। একদিনে পর হয়ে গেলাম, কথা বলছো না আমার সাথে। আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুই আমাকে ভুল বুঝিস না মা। আমার দুই মেয়ে একদিন আমার ঘর থেকে চলে এসেছে। আমাদের কি অবস্থা হচ্ছে একবার ভাব তুই। তোদের ছাড়া কতটা কষ্টে আছি তুই জানিস। একটা দিন একটা বছরের সমান মনে হচ্ছে। তা মা, তোর কোনো সমস্যা হচ্ছে না তো? মা বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না। এইবারে সবাই অনেক ভালো। বাবা, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছো বা চিন্তা করছো? এত ঘেমে যাচ্ছ কেন? খালি বাবার সাথে কথা বললে হবে? মাকে কি চোখে পড়ে না? চোখে পড়ার জন্যই সবার আগে তোমার কাছে আসলাম, কিন্তু বাবার কি শখ, বাবা মাকে এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে নিয়ে আসবে? বলল রুহি। শখ আর কোনো কথা বলল না। রুহি সবাইকে ভেতরে নিয়ে গেল। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে কিছু আত্মীয় স্বজন
বাসার দিকে রওনা দিল। বাসা দূরে হওয়ার আগেই রওনা দিল, যেন বাসায় সন্ধ্যার আগে পৌঁছতে পারে। অর্ধেক বাসা খালি হয়ে গেছে। শখ মা, আজ তাহলে আমরা উঠি, পরে সময় করে আবার আসবো। শখের বাবা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। তা শখ ভালোই খেয়াল করেছে, কিন্তু এত মানুষের মধ্যে বাবার সাথে কথা বলতে পারছে না। এ কি স্যার, এক্ষুনি চলে যাবেন? না মা, থাকতে পারবো না। আমরা এসেছিলাম শখকে নিতে, তোমরা তো যেতে দিবে না, তাহলে আর রাত করে লাভ নেই। আজ রাত থেকে তারপরে যাবেন। স্যার, আপনি কি কষ্ট পেয়েছেন? রাগ করবে না স্যার। কয়টা দিন পরে আমি নিজে আয়ান আর শখকে আপনাদের বাসায় পাঠিয়ে দিব। আচ্ছা মা, তাহলে আসি। সব দেখে শুনে থাকবি, আর কোনো রকম বেয়াদবি করবি না বড়দের সাথে। সবার সব কথা শুনে চলবি, কেমন? বলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এদিকে পেয়ার, তুই তোর মাকে নিয়ে বাসায় যা, আমার একটু কাজ আছে, কাজটা করেই আমি আসছি। এত রাতে কোথায় যাবে? বললামই তো কাজ আছে। এই রাতে তোমার আবার কিসের কাজ? আম্মু বাদ দাও না, বাবাকে যেতে দাও, তুমি আর আমি বাসায় চলে যাই। কথাটা বলে বাসার দিকে রওনা দিল। এদিকে এনি কে মা? উনি তোর আসল বাবা। মানে এনি আমার বাবা হতে যাবে কেন? আমার বাবা তো... উনি তোর আসল বাবারে শুভ, আমি না। ভেতরে প্রবেশ করতে করতে বলল আহনাব সাহেব। আহনাব সাহেবকে দেখে মুনতাহা বলল, তা দেখে শুভ বলল, উনি তোমার বাবা হতে যাবে কেন? উনি আমার বাবা। আপনার মাথা খারাপ হয়ে গেছে? উনি আমার বাবা। ও, মুনতাহা ঠিক কথা বলছে, মুনতাহা ঠিক কথা বলছে। মুনতাহা আমার মেয়ে, কিন্তু তুই আমার ছেলে না। তোর আসল বাবা ওই যে দেখছিস দাঁড়িয়ে আছে, উনি রায়হান তালুকদার, উনি তোর বাবা। মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো এতদিন তোমাকেই নিজের বাবা বলে মেনে এসেছি। উনি যদি আমার বাবা হয় তাহলে উনি এতদিন কোথায় ছিলেন? ওনাকে আটকে রাখা হয়েছিল, আমি আটকে রেখেছিলাম তোকে দিয়ে খারাপ কাজ করানোর জন্য, কিন্তু আমি সফল হতে পারি নাই। তোর মা তোর বাবাকে বাঁচানোর জন্য আমি যা বলছি আমার সব কথা শুনছে। কিন্তু তুমি এমন করলে কেন বাবা? আমি সব বলতে পারবো না। তোর বাবা খুব ভালো মানুষ রে, তোকে একটু কাছে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। কতগুলো বছর তোর থেকে দূরে সরিয়ে রাখছিলাম। মুনতাহা সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। বাবা শুভ দুজন আগে থেকেই দুজনকে চিনতে, কেমনে কি? হ্যাঁ রে মা, সে অনেক কথা আমি তোকে সময় করে বলবো। সেই জন্য কাল আমি তোদের বিয়ের সময় ছিলাম না। শুভকে এটা জানানোর দরকার ছিল, ও যাকে নিজের বাবা মনে করে সে তার বাবাই না, আর না তার সাথে আমার কোনো সম্পর্ক আছে। আমি শুধু এতটুকুই বলতে আসছিলাম। ভাগ্যের কি পরিহাস দেখো বাবা, তুমি আমার বাবা নও, আর না তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে। সেই তুমি ঘুরে ফিরে আমার বাবাই হয়ে গেলে, কিন্তু তুমি আমার বাবাকে আমার থেকে এতগুলো বছর দূরে সরিয়ে রাখছো। আমাকে মিথ্যা বলেছো, এর জন্য আমি তোমাকে কি শাস্তি দেব? আচ্ছা, আমি তোকে মিথ্যা কথা বলছি ঠিকই, কোনোদিন তোকে আর তোর মাকে কষ্ট দিয়েছি, বাজে ব্যবহার করেছি, কোনোদিকে অভাব রাখছি বলতো? শুভ ভেবে দেখলো সত্যি তো। তা রাখো নাই, কিন্তু এতগুলো বছর আমাকে আমার বাবার থেকে দূরে সরিয়ে রাখছো, এর শাস্তি তোমাকে কি দেব? আমাকে যা শাস্তি দিতে মন চাই দে, পারলে আমাকে পুলিশে ধরিয়ে দে। আমি আর পারছি না, মুক্তি চাই আমার। না, তোমাকে শাস্তি দেব না। তোমার পাপের ফল যদি মুনতাহাকে দেই তাহলেই তুমি কষ্ট পাবে। শুভ, আমি তো নিজের বাবা না হতে পারি, তোকে এতগুলো বছর পেলে মানুষ করছি, এতটা খারাপ কাজ তুই করতে পারবি না। আমি জানি তুই আমার মেয়েটাকে কতটা ভালোবাসিস। আমার মেয়ের কিছু হয়ে গেলে তুই বেঁচে থাকতে পারবি তো? তুমি খুব চালাক বাবা, এই জন্যই এতগুলো বছর এত সুন্দর করে অন্যায় করতে পেরেছো। আহনাব সাহেব মাথা নিচু করে আছেন। কেন করলেন আহনাব সাহেব এমনটা? কেন আমার বাবার কাছ থেকে এতগুলো বছর দূরে সরিয়ে রাখলেন? আমাকে বলতেন শখের নামে অনেক জায়গা জমি টাকা পয়সা আছে, যেগুলো কেবল শখের 18 বছর পূর্ণ হলেই আমরা নিতে পারবো। আপনি তো শখকে মারতেও চেয়েছিলেন। ছি বাবা, তুমি আর কত নিচে নামবে? আজ আমি এত বেয়াদব রাগী হয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আমি যখন ছোট ছিলাম, শখ আর ফিয়াস ভাইয়াকে নিয়ে আসলে তোমরা সবসময় শখকে বেশি ভালোবাসতে। এটা দেখে আমার খুব খারাপ লাগতো, কিন্তু যখন জানতে পারলাম শখকে মারার প্ল্যান করছো, তখন আমি 5 বছরের বাচ্চা সব কিছু শুনে ফেলি। তারপর থেকে শখের জন্য আমার খুব খারাপ লাগতো। তোমরা চাইতে আমি শখের সাথে খারাপ ব্যবহার করি, ওকে আঘাত করি, যার কারণে ও মরে যায়। আর বাচ্চাদের হিংসা খুব মারাত্মক,
কিন্তু আমি তখন থেকেই ঠিক করে নেই শখের সাথে খুব খারাপ ব্যবহার করব। কিন্তু শখের কোনো ক্ষতি হতে দিব না, বড় বোন হিসাবে শপথ নিয়েছিলাম। আমি ভাবছিলাম তোমরা হয়তো সব কিছু ভুলে গেলে, অন্য কেউ শখকে মারার চেষ্টা করছে, তাই স্বাভাবিক হবার চেষ্টা করছিলাম। কিন্তু তুমি আমার সব বিশ্বাস ভেঙে দিলে বাবা। আমি তোমাকে ঘৃণা করি। তোমার মতো বাবা যেন আল্লাহ কাউকে না দেয়। শখ তোমার নিজের মেয়ে নাও হতে পারে, কিন্তু তোমার মেয়ে তো সেই বাচ্চা থেকে বড় করছো। তোমার মায়া লাগে না, কষ্ট হয় না, কলিজাতে লাগে না? উত্তর দিচ্ছ না কেন বাবা? তোরা সবাই একদিন সবকিছু বুঝতে পারবি, আমাকে কিছু বলতে হবে না। আর সবকিছু বলে আমি তোদের বিপদের মধ্যে ফেলে দিতে পারি না। কি বিপদ? শখকে মেরে আমার নামে চাপিয়ে দেবে? বলবে মুনতাহা শখকে দেখতে পারে না, শখের উপরে খুব রাগ, তাই জন্য শখকে মেরে ফেলেছে। অবশ্য তোমরা এটাও করতে পারবে, ছোটবেলায় তুমি আর ওই মহিলা মিলে আমার বোনটাকে ছাদ থেকে ফেলে দিয়ে আমার উপরে সব দোষ দিয়ে দিতে চেয়েছিলে। সব কিছু শুনে ফেলছিলাম বাবা, তারপর থেকে আরো বেশি ঘৃণা জমে গিয়েছিল। মুনতাহা, আমি যা করেছি তোদের ভালোর জন্যই করেছে, একদিন ঠিক বুঝবি। আজ দোষ না করেও সবার কাছে আমি দোষী, তবু তোরা ভালো থাক, এটাই আমি চাই। আচ্ছা বাবা, তুমি তোমার মেয়েদের ভালোর জন্য করেছো, কিন্তু আমি কি দোষ করছি যে তুমি আমার বাবাকে আমার থেকে দূরে সরালে? কিন্তু আমি তো এনাকে বাবা হিসেবে জানি না। আমি তো আমার বাবাই কি বাবা হিসেবে জানি। ভাইয়া, তুমি কি এনাকে বাবা হিসেবে জানো? আমি বলছি তোদের সব কিছু কি হয়েছে তবে শোন। আয়ানের বাবা আমার নিজের ভাই, তোরা তো জানিসই। তোর বাবা ছিলেন প্রবাসী, উনার অর্ধেক জীবন প্রবাসী কেটে যায়। এক সময় তিনি দেশে আসেন আর আমাদের বিয়ে হয়। তখন আমার পেটে শুভ আসে। শুভর যখন 2 বছর বয়স, তখন মিহু আমার পেটে। তোর বাবার নামে মিথ্যা মামলা করে, যার কারণে তোর বাবাকে আবার প্রবাসে ফিরে যেতে হয়। এই তো জীবন কাটছিল সুন্দর। তারপরে মিহু হলো, তখন আমি আয়ানদের বাসায় থাকতাম। মিহুর 1 বছর পূর্ণ হলে আমি আবার শুভর বাবার বাসায় ফিরে আসি। একদিন বিকেলে মিহুকে খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলে দেখি আহনাফ সাহেব। আমি উনাকে চিনতে পারি নাই। উনি আমার মাথায় সরাসরি বন্দুক ঠেকিয়ে বলে, একদম চিৎকার করবেন না, তা না হলে জানে মেরে দিব। আমিও ভয় পেয়ে একটা কথাও বলছিলাম না। উনি আমাকে বলল, আমি যা যা বলবো তা যদি না করে রায়হানকে মেরে ফেলবে। সাথে আমাকে দেখালো রায়হানকে আটকে রেখে কি না অত্যাচারী করছে। স্ত্রী হয়ে এমন কিছু দেখা সত্যি খুব কষ্টকর। আমি ওনার পা ধরে বললাম, প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তারপরে উনি আমাকে বললে, শুভকে উনার ছেলের পরিচয়ে বড় করতে হবে, আর শুভ পরে হলে উনি শুভকে দিয়ে যা ইচ্ছে তাই করাবে, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি শুভর বাবাকে বাঁচাতে রাজি হয়ে যায়। উনি আমাদের সব সময় ভালো খারাপ দেখাশোনা করতো, কখনো খারাপ ব্যবহার করতো না। আমাদের একটা গুপ্ত রুম আছে, ওখানে মাঝে মাঝে আসতো, কিছু কথা বলতো, আবার চলে যেত। তাছাড়া আর কোনো কথা হতো না আমাদের। আমি শুভর বাবাকে পাগলের মতন খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। তাই উনার সব কথাই আমি শুনি। শুভ আহনাফ সাহেবকে বাবা হিসাবে জানলেও মেহুকে তা জানতে দেই নাই। মেহুকে সব সময় আয়ানদের বাসায় রাখতাম। মেহুর যখন 17 বছর বয়স, মিহু আয়ানের জন্য পাগল হয়ে যায়, আয়ানকে বিয়ে করতে চায়, আরও পাগলামি শুরু করে দেয়, যার ফলে মিহুকে বিদেশে পাঠাতে আমরা বাধ্য হই। শুভর 18 বছর পূর্ণ হওয়ার আগে আমি শুভর বাবাকে খুঁজে পাই। শুভর বাবাকে মিথ্যা কথা বলে বাসা থেকে বের করে নিয়ে গিয়েছিল, পরে আটকে রেখেছিল আহনাফ সাহেব। পরে আমি সেখান থেকে শুভর বাবাকে নিয়ে এসে লুকিয়ে রাখি। হাজার চেষ্টা করেও আহনাফ সাহেব শুভর বাবাকে খুঁজে পায় না, না পারে শুভকে মারতে। এত টাকা পয়সার নেশায় আমাদের সুখের সংসার শেষ হয়ে গেল। না পারলাম সংসার করতে, না পেলাম স্বামী, ছেলে মেয়েকে একসাথে কাছেও পেলাম না, না পেল শুভ, মিহু, তার বাবার ভালোবাসা, আর বাকি সবকিছু তোরা তো জানিসই। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। সবটা শুনে শুভ রেগে আহনাফ সাহেবের কলার ধরে বলল,
আমি আপনাকে শেষ করে দেবো আহনাব সাহেব। আপনি আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছেন, আমি আপনার জীবনটাই কেড়ে নেব। বলেই বন্দুক বের করলো। তখনই শুভর মা দৌড়ে এসে তাকে আটকালো। কি করছিস শুভ? ছেড়ে দে, আমি আর কোনো ঝামেলা চাই না। তোর বাবা আর তোদের এক করতে পেরেছি, এখন এই পুরো বয়সটা তোদের সাথে নিয়ে সুখের সংসার করতে চায়। উনার বিচার আল্লাহ করে দিবেন। একটা কথা মনে রাখবি, বিচারের মালিক আল্লাহ, আমরা না। সব কিছু উনার উপরে ছেড়ে দে, উনি উনার পাপের ফল পাবেন। আপনি এখন যেতে পারেন। আহনাব সাহেব যেন এই কথাটারই অপেক্ষা করছিলেন। বলার সাথে সাথে মাথা নিচু করে চলে গেলেন। শুভ অবাক, আহনাব সাহেবকে এতদিন ধরে দেখছে, উনি এত সহজে সবকিছু মেনে নেওয়ার মতো লোক না, কিছু তো গড়বড় আছেই। শোভা বাবা, আমার জান, আমার লক্ষ্মী সোনা ছেলে, আমার একবার বাবা বলে ডাক। কে রে মিহু, আমাকে বাবা বলে ডাকবি না? তোরা কেন ডাকছিস না? আমি কত বছর প্রহর গুনে আছি এই দিনটার জন্য। শুভ বাবা বলে তার বাবাকে জড়িত হলো। মিহুকেও কাছে টেনে নিল তার বাবা। শুভর মাও তাদের কাছে গিয়ে দাঁড়ালো। অবশেষে আমাদের পরিবারটা পূর্ণতা পেল। কেমনে পূর্ণতা পেল রে মিহু? আমার আর একটা মেয়েকে দেখ, দূরে দাঁড়িয়ে বোকার মতন কান্না করেই যাচ্ছে। এদিকে আয় না মা। বলল শুভর মা। মুনতাহা আসছে না দেখে শুভর আম্মু নিজে গিয়ে মুনতাহাকে জড়িয়ে ধরলো। কান্না করিস না মা, তোর বাবার অপরাধের শাস্তি তোকে আমরা দিব না, আমরা এতটাও খারাপ না। মুনতাহা এবার জোরে কান্না করে উঠল। পাগলি মেয়ে আমার, কান্না করবি না একদম। মিহু যেমন আমার একটা মেয়ে, ঠিক তেমনি তুই আমার আরেকটা মেয়ে। মুনতাহা আর কিচ্ছু বলল না, দৌড়ে রুমে চলে আসলো। কোনো মেয়ে তার বাবার এমন অপরাধ মেনে নিতে পারে না। বাবা তো যত খারাপই হোক না কেন, কেউ কিছু বলে ঠিকই খারাপ লাগে। এখন যদি তাকে সেই খারাপ কথা শুনতে হয়। শুভ কি আমাকে ভুল বুঝবে? সত্যি কি বাবার শাস্তি আমাকে দিবে, আমাকে যদি বাবার কাছে রেখে আসে? এসব ভাবছে আর কান্না করছে। তখনই শুভ আসে রুমে। মুনতাহার সাথে কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে মুনতাহার সাথে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। মুনতাহা আর কোনো কথা না বলে শুভর পাশে গিয়ে শুয়ে পড়ে। ঘুম আসছে না। মা থাকলে ভালো হতো, জড়িয়ে ধরে ইচ্ছা মতো কান্না করতে পারতাম। কিছুই ভালো লাগছে না, কি যে করি। কালকে ঠিকই আমাকে জড়িয়ে নিয়েছিল, একদিনেই এতটা বদলে কিভাবে যায় মানুষ? বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো মুনতাহা। রাত 12টা বেজে গেছে, সবাই চলে গেছে। পুরো বাসা একদম ফাঁকা। রুহি আর কাজের লোকরা মিলে পুরো বাসা পরিষ্কার করে ফেলছে। প্রচুর ক্লান্ত লাগছে। রুমে এসে শাড়ি বদলে একটা সালোয়ার কামিজ পরে নিল। আয়ানের আসার কোনো নাম নেই, কোনো খোঁজ নেই। আগে নাকি এমন করতো না, আমি আসার পর নাকি এমনটা শুরু করেছে। এসব ভাবতে ভাবতেই আয়ানের আগমন। এতক্ষণ কোথায় ছিলেন? সব কৈফিয়ত তোমাকে দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। কেন দিতে হবে? তুমি আমার কে যে আমার সবকিছু তোমাকে বলতে হবে? আমি আপনার বউ, তাই আপনি সব কিছু আমাকে বলতে বাধ্য। বউ? আপনি এমন করছেন কেন বলেন তো? আমার আর ভালো লাগছে না। এতটুকুতেই হাঁপিয়ে গেছো? আমি যে 2টা বছর ধরে সহ্য করছি। মানে? কিছু না, তুমি বুঝবে না। আমাকে বুঝিয়ে বললে ঠিক বুঝবো। প্রয়োজন মনে করছি না। কেন আমাকে এত শাস্তি দিচ্ছেন? তুমি কে যে তোমাকে আমার শাস্তি দিতে হবে? স্যার। হ্যাঁ, একদম ঠিক বলেছ। তুমি আমার ছাত্রী আর আমি তোমার স্যার, এটাই আমাদের সম্পর্ক। আপনাকে কি ভূতে ধরছে স্যার? তাতে তোমার কি? আপনি সব সময় এমন করেন কেন? ভালো করে কথা বলতে পারেন না? ভালো ব্যবহার পেতে হলে ভালো কাজ করতে হয়। তুমি কি কোনো ভালো কাজ করছো যার জন্য আমি তোমার সাথে ভালো ব্যবহার করব? সরকার কোনো কথা বললো না, মাথা নিচু করে ফেললো। একটা অপরাধ করেছে, এখন তার কি তার শাস্তি সারা জীবন পেতে হবে? আর কথা বলে লাভ নেই, তাই শখ গিয়ে বিছানার এক কোণে শুয়ে পড়লো। শখ, তুমি জানো আমি আমার বেড কারো শেয়ার করতে পছন্দ করি না। কালকে বলে দিয়েছি, মনে নেই? এমনিতেই শখের মনটা ভালো নেই, কেমন জানি অজানা কারণে ভেতরে খুব খারাপ লাগছে শখের। তাই কোনো কথা না বলে উঠে এসে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়লো। আয়ান অবাক, সে ভেবেছিল শখ হয়তো ওর অধিকার নিয়ে ঝগড়া করবে। তার ভাবনা সম্পূর্ণ উল্টো করে দিয়ে শখ নিজে শুয়ে পড়লো। কেন এত অস্থির লাগছে? কেন শান্তি পাচ্ছি না? মনে হচ্ছে কিছু হতে চলেছে। আমি কি আমার কাছের কোনো মানুষকে হারাবো? না, আর নিতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। মা গো, ও মা, আজ কেন জানি তোমার কথা খুব মনে পড়ছে বলছে আর কান্না করছে। আয়ান এসে শখকে কোলে তুলে নিল। এমনটা
হওয়ায় শখ কিছুটা রেগে বলল, কি হয়েছে, নামান আমাকে। এখন কি আপনাদের রুমে ঘুমাতেও পারবো না? তাহলে বলে দেন, চলে যাচ্ছি। এত রাগ আগে কই থেকে? হ্যাঁ, আমার মতো একটু ভালো হতে পারো না? আর তুমি কান্না করছো কেন? আমি কি তোমাকে মারছি নাকি? ভূতের মুখে রাম নাম। আপনি ভালো হলেন কবে? আমার চোখের পানি। আমার যখন ইচ্ছে খুশি কান্না করব, তাতে আপনার কি? আমি খারাপ ছিলাম কবে? আমার সামনে কান্না করা যাবে না। আমার ইচ্ছে, আপনি আমাকে নামিয়ে দিন। যদি না নামিয়ে দিই কি করবে? আমি চিৎকার করে সবাইকে ডাকবো। ডেকে কি বলবে? বলতো, আপনি আমাকে বিরক্ত করছেন। তুমি যদি বলতে পারো আমার জামাই আমাকে কোলে তুলে নিয়েছে, তাহলে আমাকে নামাচ্ছে না, তাহলে তোমাকে ছেড়ে দিব। আপনার একটা অসভ্য লোক। একটু অসভ্যতা আমি করি? আপনি ঠিক আছেন তো? শরীর ঠিক আছে আপনার? কপালে হাত দিয়ে নাকি ভূতে ধরলো? এমন করছেন কেন? আয়ান আর কোনো কথা না বলে শখকে চুপচাপ বিছানায় শুয়ে দিল। তারপর লাইট নিভিয়ে নিজেও শখের পাশে শুয়ে পড়ল। এই লোককে নিশ্চয়ই ভূতে ধরেছে। কাল রুহি আপুকে বলে ওছা ডেকে দেখিয়ে নিব একবার। আমি নিজেই একটা ভূত, আমাকে আবার কোন ভূতে ধরবে? বলতে বলতে শখকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে বলল, আপনি কথায় কথায় এমনি জড়িয়ে ধরেন কেন? আমার ভালো লাগে না। আমার বউ, আমার ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? আমার কি মানে? আপনি আমাকে জড়িয়ে ধরেন, তাহলে সমস্যা তো আমারই হবে নাকি? আচ্ছা শখ, তোমার শরীর এমন নরম কেন? একদম নরম তুলতুলে তুলোর মতো। মেয়েদের শরীর বুঝি এমনই নরম হয়? তোমাকে দেখলেই খালি আদর করতে ইচ্ছে করে। আয়নের এমন কথা শখ বেশ লজ্জা পেয়ে যায়। লোকটাকে সত্যি মনে হয় ভূতে ধরেছে। এমন করে কথা বলছে কেন? শখের এখন বেশ ভয় লাগছে। সে নিজেকে আয়নের কাছ থেকে সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। তা দেখে আয়ন আরো শক্ত করে জড়িয়ে ধরে শখকে। তুই যতই উঠতে চাও না কেন পাখি, আমি না ছাড়লে আমার হাত থেকে তোমার মুক্তি নেই। আপনি এমন করছেন কেন? আমার ভয় লাগছে। আমি থাকতে তোমার কিসের ভয়? জানি না, আমার ভালো লাগছে না। আয়ান আলতো করে শখের ঘাড়ে চুমু খেলো। শখের পুরো শরীর কেঁপে উঠল। তা আয়ান বেশ ভালোই বুঝতে পারছে শখ কোনো কথা বলছে না, একদম শান্ত হয়ে আছে। এদিকে আয়ানের কোনো শ্বাসশব্দ না পেয়ে আয়ানের দিকে তাকিয়ে দেখে আয়ান ঘুমিয়ে গেছে। শখ যেন হাল ছেড়ে বাঁচলো। শখ কিছুক্ষণ ঘুমন্ত আয়ানের দিকে তাকিয়ে দেখলো, তারপর সে নিজেও ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা মুন্তাহা উঠে বসে আছে, নিচে নামতে পারছে না। তার কারণ শুভকে নিচে নামতে দিচ্ছে না, ধরে বসে আছে, কোনো কথা বলছে না। এতে বেশ বিরক্ত লাগছে মুন্তাহার। কি হলো, এভাবে সং সাজিয়ে বসে রাখছেন কেন? আগে তুমি করে বলবে, তারপরে বলবো। আজব, বললেই হলো নাকি? কি বলবেন বলেন, আর না বললে সরেন, নিচে নামবো। আমি না ছাড়লে তুমি যেতে পারবে? তোমার সাহস আছে? দেখতে চান আমার সাহস আছে কি না? কথাটা বলেই শুভকে ধাক্কা দিয়ে নিচে নামতে লাগলে শুভ মুন্তাহার হাত টান দিয়ে মুন্তাহাকে বিছানায় ফেলে দেয়। মুন্তাহা যেন উঠতে না পারে, তাই সেও মুন্তাহার উপরে শুয়ে পড়ে। আল্লাহ গো, মা গো, মরে গেলাম। আজ তো একটা হাতে এসে পড়েছে আমার উপরে। শুনুন বলছি, আমাকে কি মেরেই ফেলবেন নাকি? তুমি আমার কথা শোনো না, এটা তোমার শাস্তি। আমার মুখের উপর কথা বলো, এত সাহস তোমার? সাহসের কি দেখছেন আপনি? সরবেন নাকি মার খাবেন? বলেই শুভকে মারতে শুরু করলো। এতে শুভর কিছুই হচ্ছে না। শুধু শুধু নিজের শক্তি অপচয় কেন করছো বলো তো? সুন্দর করে বললেই তো পারো, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দেন। আবার আপনি তুমি করে বলো। এইভাবে একদিনে তুমি করে বলা চাই নাকি? যায়, তুমি বলো। ওরে শ্বশুরের পোলা, ছেড়ে দাও না জামাই। শুভ হেসে বলছে। শুভ ড্যাব ড্যাব করে মুন্তাহার দিকে তাকিয়ে আছে। বাবা, এত সুন্দর ডায়লগ কোথা থেকে শিখেছো? শখ শিখিয়েছে। শখ শিখিয়েছ। ও আমাকে বলছিল বিয়ের পরে জামাইরে শ্বশুরের পোলা বলে ডাকবে। ভালোই, বোনরে দেখতে পারো নাই, আবার দুই বোন মিলে ভালোই বুদ্ধি পরামর্শ করছো। বিয়ের পরে কি করবে? তাতে আপনার কি? কিছু না, একটা চুমু দাও, তোমাকে ছেড়ে দেই। এমনটাও কিন্তু কথা ছিল না। তুমি বলেছিলে তোমাকে তুমি করে বললে ছেড়ে দিবে। শুভ মুন্তাহার গালে ও কপালে চুমু খেয়ে ওর উপর থেকে উঠে আসলো। মুন্তাহা যেন নিজের জীবনটা ফিরে পেল। আচ্ছা মুনতাহা, কাল যে তোমার সাথে কথা বললাম না, এটা নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন নেই? থেকেই বা কি হবে বলেন? কাল সারা রাত ভাবলাম, তারপরে বুঝতে পারলাম আমার বাবা যা করছে আপনাদের সাথে এর থেকে বেশি আমার সাথে আপনারা করতে পারেন। আমি কিচ্ছু বলবো না। হুস, আমি তোমাকে এমন ভালোবাসি নাই তুমি যেন অন্যদিকে মন না দিতে পারো। তোমার মন শুধু আমার কথাই ভাবে, সেজন্য আমি তোমার সাথে কথা বলি নাই। কাল তুমি শুধু আমার কথাই ভেবেছো, তাই না বলো? অন্য কথা মনে করো নাই? হ্যাঁ সত্যিই তো, আমি কাল আপনার কথাই ভেবেছি।
বউ আমাকে কত ভালোবাসে, সারা রাত আমার কথা ভেবেছে। মুনতাহাকে জড়িয়ে ধরে বলল, মোটেও না, আমি আপনাকে একদম ভালোবাসি না। আবার আপনি করে বলছো? কমই তো। শাস্তির কথা ভুলে গেলে? আমি তো মজা করলাম। মানে তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? এবার সঠিক পথে বউ। শরত। বলেই শুভর থেকে নিজেকে ছাড়িয়ে উঠে ফ্রেশ হতে চলে গেল মুনতাহা। কেন জানি কয়টা দিন সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে শখের। কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। ফ্রেশ হয়ে নিচে গিয়েছিল, রুহি আবার উপরে পাঠিয়ে দিল। আয়ান ঘুমিয়ে আছে, সে কি করবে কিছুই ভালো লাগছে না, তাই ব্যালকনিতে চলে গেল শখ। ব্যস্ত শহরটাকে দেখছিল শখ, কেউ থেমে নেই, যে যার মতো নিজের কাজে ব্যস্ত। এসব ভাবছিল শখ, তখনই সে অনুভব করলো পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরেছে। স্পর্শ টাকার এই 2 দিনে সে ঠিকই চিনে ফেলেছে। তুমি এত সকালে উঠে বসে আছো কেন? শখের কাঁধে মাথা রেখে বলল, ঘুম ভেঙে গেলে আর ঘুম আসছিল না, তাই উঠে পড়লাম। আয়না থেকে কোনো উত্তর আসলো না। এই মানুষটাকে নিয়ে আর পারলাম না, আবার ঘুমিয়ে গেল। শখ আয়ানকে সামনে ঘুরিয়ে নিল রুমে দিয়ে আসার জন্য। আয়ান শখকে সামনে থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আজব তো, আপনি এমন করছেন কেন? ঘুমানোর হলে আপনি বিছানায় গিয়ে ঘুমান, আমি বিছানা নাকি? কথা বলো না, আমাকে ঘুমাতে দাও। তুমিও আমার বিছানা। তাহলে আপনার রুমের বেডটা ফেলে দিয়ে আসুন। ঠিকই বলেছো, আমি আজই ফেলে দিয়ে আসবো। সত্যি আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি কলেজে যাবেন না? আয়ান ঘুম ঘুম চোখে তাকালো। সত্যি তো, কয়টা বাজে? যাও রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে কোথায় যাব? কেন, কলেজে? বিয়ে হয়েছে কিসের পড়াশোনা? আমি আর পড়াশোনা করুম না। বলি কি মাইট দেখছো? সবাই বলবে আয়নের বউ অশিক্ষিত। সামনে তোমার এইচএসসি পরীক্ষা, সেদিকে খেয়াল আছে? আজ থেকে আমি তোমাকে পড়াবো। হ্যাঁ? নয় হ্যাঁ। আমি রেগে যাওয়ার আগে দৌড় দাও। কোথায় দৌড় দিব? মানুষ আমাকে পাগল বলবে। আমি কথার কথা বলছি, গাধি। তাহলে আপনি কি গাধির জামাই? শখ। স্যার। তবে রে, শখ কে আর পাইকে দে দৌড়। দরজা খুলতেই জিসান এসে হাজির। কে গো বৌমা, কেমন আছো? একটু আসলাম তোমার খোঁজ খবর নিতে। আলহামদুলিল্লাহ শ্বশুর আব্বু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো নেই গো বৌমা। কেন, কি হয়েছে আপনার? আজকে আমরা আমাদের বাসায় চলে যাব, আবার কবে আসবো জানি না। সত্যি তোরা চলে যাবি? মজা করছিস না তো জিসান? তুমি কি আমাদের বন্ধু লাগো যে তোমার সাথে আমি মজা করতে যাব? এই কানের নিতে দিব একটা। বড়দের এটা কেমন করে কথা বলিস তুই? তুমি ছেলে নিজের বাপকে মারবে, তোমার লজ্জা করে না? বাপরে। বলো। আমি তোকে ডাকি নাই। এখনই তো বললো বাপরে। আমি ওটা অবাক হয়ে বলছি। নিচে এসো খেতে, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। বলেই রাফিজ চলে গেল। শখ আর আয়ানও গেল, সবাই খেতে বসেছে। সবাই চুপচাপ খাবার খাচ্ছে। নীরবতা ভেঙে আয়ানের বাবা বলল, আয়ান, তুমি কলেজে যাওয়ার সময় শখকে সাথে করে নিয়ে যাবে, আবার আসার সময় সাথে করে নিয়ে আসবে। সরি বাবা, আমি পারবো না। আমার আর শখের বিয়েটা পাবলিক করতে চাচ্ছে না, এতে শখের উপরে বাজে প্রভাব পড়বে। কিন্তু ও তো বাচ্চা মেয়ে, নতুন জায়গায় এসেছে, এভাবে ওকে একা পাঠানো কি উচিত হবে? একা কেন যাবে বাবা, গাড়ি নিয়ে যাবে। আয়ানের বাবা আর কিচ্ছু বললো না, চুপচাপ খেতে লাগলো। আয়ন, আজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। আজ আমি চলে যাব, তো দুলা ভাই আসবে বিকেলে আমাদের নিতে। আপু এত তাড়াতাড়ি চলে যাবে কেন? আর কয়টা দিন থাকবে, তারপরে যাবে। ভাই রে, পরের ঘর কি এতই সোজা? আমি এখন অন্যের বাড়ির বউ, তোদের বাড়ির মেয়ে না, মনে রাখিস। আকাশ তাও অনেক ভালো, খুব ভাগ্য করে ওর মতো স্বামী পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি কিছু বলবো না। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। শখ খেয়ে কলেজে চলে আসবে, গাড়ি ছাড়া একদম আসবে না। কথাটা বলে চলে গেল আয়ান। আপু, আমি আজ কলেজে যাব না, তুমি চলে যাবে। আজ তোমার কাছে থাকবো। পাগলি মেয়ে একটা। আমি কদিন পরে আবার আসবো, সামনে তোমার পরীক্ষা, কলেজে যেতেই হবে। মিসেস নীলিমা চৌধুরী শখের জন্য টিফিন রেডি করে দিল। আচ্ছা আম্মু। বলেই শখ রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আজ শখ শাড়ি পরে কলেজে যাচ্ছে, খুব সুন্দর করে সেজেছে। কলেজে আসতে কুত্তার দল শখকে ঘিরে ধরলো। কিরে নতুন বউ, কেমন আছিস? আমাদের কথা কি তোর মনে আছে? জানতাম মুনতাহাপুর বিয়ে না, শখ বিয়ে। আগে যদি জানতাম মুনতাহাপুর বিয়ে না শখের বিয়ে হবে, তাহলে একটু বেশি করে খেয়ে আসতাম। এখন বিয়ে করেছিস, তো জামাইরে বল আমাদের খাওয়াতে। যে শখ
আয়ন স্যারকে দেখতে পারতো না, সেই শখ আজ আয়ন স্যারের বউ। সবাই জানলে ছোটখাটো একটা হার্ট অ্যাটাক করবে। আয়ন স্যারের বিয়ে হয়ে গেছে। আরে তোরা থামবি, মেয়েটাকে কিছু বলার সুযোগ দে তো। ও কি বলবে, ওর সাথে কোনো কথা নেই। আমি ছিলাম না আর বিয়ে করে নিয়েছে। ওকে বলেছিলাম ওর জামাইয়ের জুতা চুরি করে 50,000 টাকা আদায় করে নিব, তাহলে হলো না। কথা কম না তোর লগে। আপনারা কে? আমি কি কোনোভাবে আপনাদের চিনি? দেখেছি বলে মনে হয় না, আবার খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন আপনাদের দেখেছি বলে মনে হচ্ছে। সবাই মিলে একসাথে বলে উঠলো, শখের বাচ্চা। ভাগ্যিস আমার বাচ্চাটাকে ডেকেছেন আপনারা, আমাকে ডাকেন নাই। সবাই শখের দিকে তেড়ে আসলে শখ দিয়ে দৌড়। অবশেষে আয়েশা শখকে ধরে ফেললো। কিরে এখন কোথায় পালাবি? তোরে আজ খাইছি। আমাকে কিছু বলিস না, তোরা যা বলবি আমি তাই শুনবো। বেশি কিছু না, তোর বাসর রাতের গল্প শুনলেই হবে। শুনবি তাহলে শোন। বাসর রাতে স্যার আমাকে থাপ্পড় মেরেছিল আয়েশার কথা বলার জন্য। সবাই শখের কথা শুনে হেসে উঠলো। আহারে শখ বেচারি, আমার বাসর রাতে বরের হাতে মার খাইছে রে। আমাকে নিয়ে মজালস? তোর কপালে এমন হবে শাকচুন্নি। শকুনের দোয়ায় কখনো গরু মরে না। তুই আমাকে শকুন বললি? তার থেকে খারাপ কিছু থাকলে ওটা তুই। তুই শকুন, তোর জামাই শকুন, তোর বাচ্চা শকুন, তোর 14 গোষ্ঠী শকুন। সাবধানে কথা ক, অযথা মিথ্যা গুজব ছড়াবি না শখ। সাবধানে কথা। শখের বাচ্চা, মেধার বাচ্চা। আমান কি শুরু করলি বলতো? কতদিন পরে সবাই মিলে দেখা করলাম, একটু মজা করব তা না, ঝগড়া শুরু করে দিয়েছে। তুই একদম ঠিক বলেছিস আমার, একটু জমিয়ে আড্ডা দিব, তা না করে অসভ্যের দলগুলো ঝগড়া শুরু করে দিয়েছে। হবে নাকি আড্ডা? আমাদের অসভ্য বলি তুই, আমরা যদি অসভ্য হই তাহলে তুই বড় অসভ্য। আরে থাম তোদের ঝগড়া, আয়ান স্যারের ক্লাসে চল, ক্লাস করে জমিয়ে আড্ডা দেবে বললো আমান। সবাই মিলে বললো ওকে চল। সবাই ক্লাসে চলে গেল। শখ ক্লাসে আসতে নতুন ছেলেটি শখকে বললো, শখ, বাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে, দেখো সবাই তোমার দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ, নিজের জায়গায় গিয়ে বসো, স্যার আসবে। ঠিক আছে। আয়ান রুমে আসতেই শখকে দেখে রেগে গেল। কে বলেছে ওকে এত সুন্দর করে কলেজে আসতে? সবাই কেমন করে তাকিয়ে আছে। ওর সাহস কি করে হয় ওই ছেলের সাথে কথা বলার? আগে বাসায় যাই, তারপর তো মানাচ্ছে। আয়ান ক্লাস শুরু করলো। শখের দিকে একবারও তাকালো না, নিজ মনে ক্লাস করিয়ে যাচ্ছে। শখের শাড়ির আঁচল নিয়ে পড়ে থাকায়, নিচে পড়ে থাকায় নতুন ছেলেটি বলল, শখ, তোমার শাড়ির আঁচল মাটিতে পড়ে আছে। শখ পেছনে তাকিয়ে দেখলো সত্যি। তাই শখ শাড়ির আঁচল ঠিক করতেই পেছনে ঘুরতে আয়ান বলে উঠলো, শখ আপনি দাঁড়ান। শখ কিছুটা ভয় পেয়ে সামনে তাকালো। কি হলো, কথা বুঝতে পারেন না? ইংরেজিতে বলতে হবে নাকি? শখ মাথা নিচু করে উঠে দাঁড়ালো। এটা পড়ালেখা করার জায়গা, গল্প করার নয়। যদি গল্প করতে মন চায় দরজা খোলা আছে, ক্লাসরুম থেকে বেরিয়ে যান। আর এইভাবে সংসেজে কলেজে আসার কোনো মানে আছে? কলেজে কি করতে আসেন? গল্প করতে, আড্ডা দিতে, ফ্যাশন করতে আসেন? তাহলে কলেজে আসার দরকার নেই। আপনার এমন সংসদের কারণে আমার ক্লাসে সমস্যার সৃষ্টি হচ্ছে। এমন সংসদের কারণে সবাই আপনার দিকে তাকিয়ে আছে। পরে পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারছে না। গল্প করার জন্য, ফ্যাশন করার জন্য অনেক জায়গা আছে, সেখানে যাবেন। এসব করতে কলেজে আসবেন না। আয়ানের কথা শুনে সবাই হেসে উঠলো। আয়ান রেগে বলল, সাইলেন্ট প্লিজ। আমাকে আপনাদের জোকার মনে হয়? আমি আপনাদের জোক শোনাচ্ছি যে আপনারা হাসছেন। আপনাদের ক্লাসে আমি নিব না। স্যারদের সামান্য সম্মান করতে পারে না, আমি কিছুতেই ক্লাস করব না। পুরো ক্লাস রুমে নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। একজন ছেলে বলে উঠলো, সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। আমরা আর এমন কাজ করব না। আপনি যেগুলো কাজ পছন্দ করেন না কোনোদিনও করব না, কথা দিলাম। তবুও আমাদের ক্লাস নেওয়া বাদ দেবেন না। আপনি আমাদের খুব প্রিয় স্যার। আপনার ক্লাস করার জন্য আমি প্রতিদিন কলেজে। আমার ক্লাসরুম থেকে বেরিয়ে যান। ছেলেটির সাথে সবাই বলে উঠলো। আয়ান কিছুটা শান্ত হলো, তারপরে শখকে বলল। শখ বিনা বাক্যে কান্না করতে করতে বেরিয়ে গেল। আয়ান ক্লাস শেষ করে বেরিয়ে গেল। ক্লাস শেষ হতেই কুত্তার দল শখকে খুঁজতে লাগলো। অবশেষে ছোট পুকুরটির পাশে শখকে খুঁজে পেল। তুই এখানে, আর তোকে আমরা পুরো কলেজে খুঁজে আসলাম। মন খারাপ করিস না সোনা, স্যার তোকে ভালোর জন্যই বলেছে। আমিও দেখেছি কিছু ছেলে তোর দিকে খুব বাজে নজরে দেখছিল, তাই স্যার রেগে গিয়েছিল। আমি কিছু মনে করি নাই। তোরা এখানে বস, আমি ওনাকে খাবার দিয়ে আসি। বলেই শখ আয়ানের ক্যাবিনে দিয়ে গেল। আসবো স্যার। শখকে দেখে আয়ান আবার রেগে গেল।
না, আমি এখন ব্যস্ত আছি, পরে আসবে। আম্মু দুপুরের খাবার পাঠিয়েছেন, আপনাকে দুপুরে দিতে বলেছিল, ওটাই দিতে আসছিলাম। লাগবে না, তুমি চলে যাও, আমার ক্ষুধা নেই। শখ তবুও ভেতরে গিয়ে আয়ানের টেবিলে খাবার রেখে চলে আসছিল। দরজার কাছে আসতেই আয়ান বলল, তুই জানো না, এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি। তোমার সাহস হয় কি করে আমার কথা অমান্য করার? যাও, খাবার নিয়ে যাও। কিছুটা ধমকে বললেই শখ ভয়ে কেঁপে উঠছে। এতটা রেগে যেতে কোনোদিন আয়ানকে দেখেনি সে। আচ্ছা, আমি দোষ করেছি, খাবার তো কোনো দোষ করে নাই, তাহলে খাবারের ওপরে কেন রাগ করছেন আপনি? তুমি এখান থেকে যাবে। ও যাবে না, আমি কোথাকার। ক্লাসে সমস্যা তৈরি করে সমস্যা হয় নাই, এখন আসছে স্যারকে ইমপ্রেস করতে। যদি ভুলিয়ে ভালিয়ে স্যারের হাতের মুঠোই করা যায়। এসব মেয়েকে ভালো করে জানা আছে স্যারদের কি করে ইমপ্রেস করতে হয়। স্যারদের ইমপ্রেস করার জন্য বেডে যেতেও দুবার ভাবে না এরা। নষ্ট চরিত্রহীন মেয়ে কোথাকার। এসব কথা শোনার পরে শখ আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে চলে আসলো। এটা ভেবে বেশি কষ্ট লাগছে যে আয়ান একটা কথাও বললো না। শখ চলে যাওয়ার সাথে সাথে আয়ান মেয়েটির গলা টিপে ধরলো। তোর সাহস কি করে হয় আমার শখকে নষ্ট চরিত্রহীন মেয়ে বলার? তুই নিজে কি সেটা আগে ভাব। স্যার, আপনি ওই নষ্ট মেয়ের জন্য আমাকে মারলেন। আয়ন এবার রেগে মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দিল। শখকে নিয়ে যদি আপনি আর একটা কথা বলেছেন, আপনাকে এখানেই শেষ করে দিব। আপনি ভাবতেও পারবেন না আমি আয়ান রেগে গেলে কি কি করতে পারি। আপনি জানেন আমি চাইলে আপনার নামে মামলা করতে পারি। একটা ছাত্রীর জন্য এত টান, এত দরদ কিসের আপনার? আর হবেই বা না কেন? বাজে মেয়েটা ঠিক আপনাকে ইমপ্রেস করে নিয়েছে। এনাফ ইজ এনাফ। কাকে তুমি বাজে মেয়ে বলছো? তুমি যাকে বাজে মেয়ে বলেছো সে আমার স্ত্রী। আমি তোমাকে শেষবারের মতো বলছি, শখকে নিয়ে বাজে কথা বলা বন্ধ করো। স্যার, আপনি বিয়ে করেছেন, তাও আবার শখকে, যাকে দুই চোখে দেখতে পারেন না। এটাও আমাদের বিশ্বাস করতে হবে? আমাদের কি বোকা ভেবেছেন? সব কিছুর কৈফিয়ত আমি তোমাদের দিব না। তোমরা আমার টিচার নাকি আমি তোমাদের টিচার? আজই কলেজে শেষ দিন তোমার, আমার সামনে থেকে সরে যাও। চিৎকার করে বলে উঠলো। ভয়ে সবাই বেরিয়ে আসলো। যাওয়ার আগে মেয়েটি বলল, আপনাকে দেখে নেবো স্যার। আয়ান হালকা হাসলো। 1 ঘন্টা পরে মেয়েটির বাবা মা আসলো। কলেজে সামান্য একটা টিচার হয়ে তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে মারো? মেয়েকে কলেজ থেকে রাস্টিকেট করা হলো কেন? আপনার মেয়ে অন্যায় করেছে, তাই তার শাস্তি সে পেয়েছে। আপনার মেয়েকে আমি যে এখনো আস্ত রেখেছি, এটাই আপনাদের ভাগ্য ভালো। আয়ান, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি তোমাকে শেষ করে ফেলবো। হ্যাঁ, আমি জানি। আমি একজন অবৈধ ব্যবসায়িকের সাথে কথা বলছি। দেখবেন ভিডিও সহ প্রমাণ আছে। বলে আয়ান একটা ভিডিও বের করে দেখালো। ভিডিওটি দেখে লোকটি ঘামতে শুরু করলো। এটা তুমি কোথায় পেলে? আপনি যেভাবে সবকিছু না জেনে আপনার মেয়ের কথা শুনে আমার বিচার করতে আসছেন, আপনি যা খুশি করতে পারেন। মামলা করবেন না কি করবেন করেন, ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আর এই যে আপনি আমার ওয়াইফকে চরিত্রহীন বললেন না, দাঁড়ান আপনাকে একটা ভিডিও ফুটেজ দেখাই। বলে আয়ান একটা ভিডিও বের করে দিল, যা সিসি ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটি একটি ছেলের সাথে অশ্লীল কাজ করছে। ভিডিওটি দেখে মেয়েটির বাবা মা চোখ বন্ধ করে ফেললো। মেয়েটি মাথা নিচু করে ফেললো। তুমি নিজে চরিত্রহীন নষ্ট মেয়ে হয়ে আমার ওয়াইফকে এসব বাজে কথা বলার মতো দুঃসাহস পেলে কোথায় থেকে? আমি কাউকে কষ্ট দিতে চাই না বা কারোর দুর্বলতাতে আঘাত করতে পছন্দ করি না, কিন্তু তুমি আমার কলিজাতে আঘাত করেছো, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। এর পরিণাম যে আরো কত খারাপ হতে পারে তুমি নিজেও জানো না। প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না শখ আপনার বউ। যদি জানতাম কোনোদিন এসব কথা বলতাম না। দয়া করে আমাদের সম্মানটা নষ্ট করে দিবেন না। তার মানে আমার বউ হলে বলবেন না, অন্য কেউ হলে বলবেন, তাই তো? আজ শখকে বলেছেন, কাল হয়তো অন্য কাউকে বলবেন। আয়ান বাবা, তুমি শান্ত হও। আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে, বাচ্চা মেয়ে, তুমি ওকে মাফ করে দাও। আপনার মেয়ে তো বাচ্চা, আপনি তো আর বাচ্চা না। ছোটরা ভুল করলে ওটা ভুল, তাকে বুঝিয়ে বলতে হয়। ছোটদের মাফ করা যায়, কিন্তু বড়রা ভুল করলে ওটা ভুল নয়, ওটা অন্যায়। এখন বলেন আপনাকে কি শাস্তি দিব? আমাকে একটা সুযোগ দাও আয়ান, কথা দিলাম ভালো হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করে।
আল্লাহর পথে ফিরে আসবো। যে কদিন বেঁচে আছে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেবো। তোমাকে আমি কথা দিলাম। আপনি সত্যি বলছেন? একদম সত্য। তোমার বিশ্বাস না হলে তুমি আমার উপর নজর রাখতে পারো। ঠিক আছে, যে ভালো হতে চায় তাকে একটা সুযোগ দেওয়া চাই। আপনি আপনার মেয়েকে নিয়ে এখনই চলে যান। লোকটি তার মেয়ের চুল ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। এদিকে শখ কলেজ থেকে এসে রুমে গিয়েছে আর বের হয়নি। সেই যে রুমে গিয়েছে, দুপুর থেকে কান্না করেই যাচ্ছে। রুহি আসছিল, কোনো রকমে বুঝিয়ে রুহিকে তাড়িয়ে দিয়েছে। সারাদিনের ক্লান্তি নিয়ে আয়ান বাসায় ফিরল। শখ রুমে বসেছিল। শখের সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। আয়ানকে দেখে এখন শখের খুব রাগ হচ্ছে। থাকতে ইচ্ছে করছে না এই মানুষটার সাথে এক রুমে থাকতে। শখ উঠে চলে যেতে লাগলে আয়ান বলল, দাঁড়াও। আয়ানের কথায় পাত্তা না দিয়ে শখ সামনের দিকে এগোতে লাগলো। আয়ান উঠে গিয়ে শখের হাত ধরে নিজের দিকে ঘোরালো। কলেজে শাড়ি পরে তোমাকে কে যেতে বলেছিল? তোমাকে না বলছি বোরকা পরে বাহিরে চলাফেরা করবে, পর্দাতেই নারীর সৌন্দর্য। তোমাকে আমি নিষেধ করার পরে কেন আমার কথা অমান্য করলে তুমি? আমাকে কেউ গাদা গাদা বোরকা কিনে দিয়েছে, আমি সেটা পরে যাব। শাড়ি ছাড়া কিছুই নেই আমার। ভাগ্যিস মনে করে আমার সালোয়ার কামিজগুলো এনেছিলাম, এখন শান্তিতে পড়তে পারছি। কথাটা বলেই শখ হাত ঝাড়ি দিয়ে সরিয়ে নিল। বাপরে, বউ কি রাগ করেছে? এখন কি করব আমি? আয়ান, কিছু একটা ভাব। শখ বিছানায় শুয়ে কান্না করছে। আয়ান গিয়ে শখের পাশে শুয়ে পড়লো। বলল, কি হলো, এভাবে কান্না করছো কেন? তোমার জামাই কি মারা গেছে? আমার সামনে এভাবে কান্না করতে পারবে না। কান্না করতে হলে বাহিরে গিয়ে কান্না করে আসো। শখ রেগে কান্না করতে করতে বলল, আপনার বউ মরছে, আমি তো বাহিরেই যাচ্ছিলাম। আমি কাউকে বলছিলাম আমাকে ধরে রাখেন? বলেই উঠে ব্যালকনিতে চলে গেল শখ। যা বাবা, সত্যি চলে গেল। আমার থেকে এক কাঠি উপরে আমার বউ। মেয়ে মানুষের রাগ কি করে ভাঙাবো? আগে কোনোদিন ভাঙাই নাই। আয়ান উঠে গিয়ে শখের হাতের ভাঁজে হাত রেখে পেছন থেকে জড়িয়ে ধরল। শখ রেগে আয়ানকে সারানোর জন্য উঠে পড়ে লাগলো, কিন্তু আয়ানের শক্তির কাছে সে ব্যর্থ। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমাকে, একদম আমার কাছে আসবেন না। খবর খারাপ হয়ে যাবে। আমার মতো বাজে মেয়ের কাছে কেন আসছেন? আপনার জন্য কত ভালো মেয়ে আছে, তাদের কাছে যান। শখকে সামনের দিকে ঘুরিয়ে শখের ঠোঁটে হাত রেখে বলল, হুশ, যা বলেছ এই কথা আর যেন না শুনি, না হলে পরিণাম খুব খারাপ হয়ে যাবে। শখ কোনো কথা বলছে না, মাথা নিচু করে কান্না করছে। আয়ান শখের মুখ উঁচু করে তুলে দুই হাত দিয়ে শখের চোখের পানি মুছে দিল। তারপর শখকে বুকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, পাগলি মেয়ে, তুমি কাঁদছো কেন? আচ্ছা, তুমি ভেবে দেখো তো, আমি কি তোমার খারাপের জন্য বকেছি? তুমি বুঝো না কেন? তোমার থেকে কেউ তাকালে আমার ভেতরটা পুরো ছাই হয়ে যায়। তুমি আমার কাছে সুন্দর হলেই হবে, সবার কাছে এত সুন্দর হওয়া লাগবে না। তুমি জানো সবাই কি বাজে নজরে তোমাকে দেখছিল? ইচ্ছে করছিল সবাইকে শেষ করে দিতে। আমার বোরকা বাসায় রেখে আসছি, সাথে করে নিয়ে আসছি নাকি? আপনার এটা ভেবে আমাকে বকা উচিত ছিল। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। এখন আমি আমার বউয়ের জন্য কি করতে পারি? কিচ্ছু করা লাগবে না। যখন বলার তখন কিছু করেন নাই, আসছে এখন বউ দেখাইতে। হ্যাঁ, অথচ সবার সামনে বউকে স্বীকার করতে বাধে আপনার। তোমাকে আমি চকলেট আইসক্রিম কিনে খাওয়াবো, খাবে? আমাকে কি আপনার ছোট বাচ্চা মনে হয়? আমাকে চকলেট আর আইসক্রিমের লোভ দেখাবেন, আমি সব ভুলে যাব? দেখি সরুন, আমাকে যেতে দিন। আপনার সাথে কোনো কথা নেই, একদম কথা বলবেন না। আমি কালকেই বাবার বাসায় চলে যাব। আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে মেরে তক্তা বানিয়ে ফেলবো। আপনার মতো বাজে লোকের সাথে আমি থাকবো না। তুমি না চাইলেও আমার কাছেই তোমাকে থাকতে হবে। ফুচকা খেতে যাবে কাকার দোকানে? হ্যাঁ যাব। সত্যি? আপনি নিয়ে যাবেন? এবার কিন্তু আমাকে অনেকগুলো ফুচকা খেতে দিতে হবে। আগের বারের মতো আমাকে ভয় দেখাতে পারবেন না। কিন্তু আমি যাব কি করে? আমার তো বোরকা নেই। আস্তে আস্তে একটু দম নিয়ে নাও, তারপরে কথা বলো। আগেই জানি ফুচকা নিয়ে বাসায় আসতাম। ঘুম, আমি যাব না, যান। আরে আমি তো মজা করছিলাম। রুহি আপুর অনেকগুলো বোরকা আছে, একটা এনে দিচ্ছি। আপুকে না বলে আপুর জিনিসে হাত দিবেন? সমস্যা নেই, আমি আপনার হাত ধরি। আয়ান হেসে বলল, ধরবে ধরো। তারপর শখ আয়ানের হাত ধরে হাঁটতে শুরু করলো। ভালো লাগছে তোমার? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমার অনেক ইচ্ছে ছিল জামাইয়ের সাথে রাতে হাত ধরে ঘুরবো। বলেই যেভাবে কামড় দিল শখ, তা আয়ানের চোখ এড়ালো না। রাগ কমছে?
না। তাহলে ফুচকা খেতে হবে না, চলো বাসায় ফিরে যাব। ঠিক আছে চলুন, আমি কি আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিব? আর তুমি কোথায় যাবে? ফুচকা খেতে। একা একা? আপনি তো বললেন ফুচকা খাবেন না। রাগ করে বলছি। এত রাগ আসে কোথা থেকে? জানি না। আচ্ছা চলেন বাসায় চলে যাব। কথাটা বলেই শখ বাসার দিকে ঘুরলো। আরে আরে কি করছো? আমি এমনি বলছি চলো। যাব না, আপনি যান। কথাটা বলেই আয়ানের হাত ছেড়ে দিল শখ। হাত ছেড়ে দিলে কেন? এত রাগ করো কেন? বলেই শখের হাত শক্ত করে ধরে নিয়ে হাঁটা শুরু করলো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে আয়ান বাবা যে, আজও তোমার ছাত্রীর সাথে ফুচকা খেতে এসেছো? আয়ান একটু লজ্জা পেয়ে বলল। কি কাকা, যখন ছাত্রী ছিল তখন বৌমা বানিয়ে দিয়েছিলেন, আর এখন বৌমা হয়ে গেছে আর আপনি ছাত্রী বানিয়ে দিচ্ছেন? সত্যি কথা বলছো আয়ান বাবা, তুমি বিয়ে করছো? হ্যাঁ কাকা সত্যি। বিশ্বাস না হলে ওরে জিগান। কি মা, আয়ান বাবা সত্যি কথা বলছে? জি মামা, সত্যি কথাই বলছে উনি। কি আমার কথা মিলল তো? আমি বলেছিলাম না, কার ভাগ্যে কে আছে তা কেউ বলতে পারে না। হয় গো মামা, আমার জীবনটা শেষ হয়ে গেল। কালকে আপনি আর আমি কচু গাছের সাথে গলায় দড়ি দিমু। রহিম মামা শুধু হাসলো। কাকা 2 প্লেট ফুচকা বানিয়ে দিন। 2 প্লেটই কি আমার? না আমি একটা খাবো। শুধু নিজের কথা ভাবো, জামাইয়ের কথা ভাবো না। কেমন বউ তুমি? ভালো বউ আমি, সেই জন্য জামাইয়ের হয়ে একাই 2 প্লেট খেয়ে দিব। তোমার সাথে কথা বলে পারা যাবে না। শখ আর কোনো কথা বলো না। মামা আর কতক্ষণ লাগবে? কি মা, জামাই ডাকে কাকা বলে আর তুমি ডাকো মামা বলে? হলেই হয়, কাকা মামা একটা। তারপরে আয়ানের শখ ফুচকা খেতে শুরু করলো। বাপরে কি ঝাল! আয়ান বাবা তুমি ঝাল খাচ্ছ কেন? তোমার না? আরে কাকা একদিন খেলে কিছু হবে না। ছেলে মানুষ হয়ে ঝাল খেতে পারে না। তুমি জানো পারি কি না দেখবে। কথা বলে আয়ান ঝাল বেশি করে নিয়ে খেতে শুরু করলো। আয়ানের প্রচুর সমস্যা হচ্ছে, তাও খেয়েই চলেছে। খাওয়া শেষে আয়ান বিল মিটিয়ে দিল। খাওয়া হয়েছে, চলো এবার রাত হয়ে গেছে। আয়ান বাবা তোমাদের দুইজনকে খুব সুন্দর মানিয়েছে। ধন্যবাদ কাকা, আজ আসি, পরে আবার আসবো। বলেই বাসার উদ্দেশ্যে রওনা দিল। ঝাল খেয়ে আপনার মুখ বন্ধ হয়ে গেল নাকি স্যার? কোনো কথা বলছেন না? আয়ানের সমস্যা হচ্ছে, শখকে বুঝতে না দিয়ে কোনো কথা না বলে হাঁটতে থাকলো। বাসায় এসে শখকে বলল, জলদি পানি নিয়ে আসো যাও। ঝাল খেতে পারেন না, খেতে গেলেন কেন? কথা কম বলো আর যাও। শখ শয়তানের বুদ্ধি এনে বলল, যাচ্ছি। তারপর গ্লাসে করে পানি এনে দিল। আয়ান তাড়াতাড়ি করে নাই দেখেই পানি দিয়ে ওষুধ খেয়ে নিল। এতে আয়ানের ঝাল কমার বদলে দ্বিগুণ বেড়ে গেল। নিমিষেই আয়ানের চোখ লাল হয়ে গেল। এক্ষুনি চোখ দিয়ে পানি পড়ে যাবে। তুমি পানির মধ্যে কিছু মিশিয়েছো। আস্তে করে বলল। আয়ানের দিকে তাকিয়ে শখ কিছুটা ভয় পেয়ে গেল। হঠাৎ করে আয়ান উঠে দাঁড়ালো। এক টানে শখকে নিজের কাছে নিয়ে এসে শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। হঠাৎ আয়ানের এমন আক্রমণের শখ জমে বরফ হয়ে গেছে। শখ তার চোখ বন্ধ করে নিল। পুরো শরীরে অবশ হয়ে আসছে শখের। আয়ানকে যে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে, শরীরে এতটুকু শক্তি পাচ্ছে না। এদিকে আয়ান শখের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। শখ হালকা সরে আসলে আয়ানের শক্ত করে ধরে কাছে টেনে নিয়ে আদর করতে লাগলো। আয়ানের ঝাল কিছুটা কমলে আয়ান এবার শখের ঠোঁট ছেড়ে গলায় নেমে আসলো। পাগলের মতো চুমু খেয়েই যাচ্ছে। শখ 2 হাত দিয়ে তার বোরকা খামচে ধরে আছে। শখ আয়ানের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হাঁপাতে শুরু করলো। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে শখ। আয়ান আবার শখের কাছে এসে শখের সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে দিচ্ছে। শখ যে দূরে সরে যাবে তারও উপায় নেই। আয়ান শক্ত করে ধরে আছে শখকে। আয়ান আবার শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। দরজায় নক পড়তেই আয়ান শখকে ছেড়ে দিল। এখন বেশ কিছুটা কমে গেছে আয়ানের ঝাল। আয়ান দরজা বাবা, বসতে খেতে আয়ানের আসবি মা না? বলল, তোরা কোথায় গিয়েছিলিস? আমি তোদের রুমে এসে খুঁজে পেলাম না তোদের। আয়ান নিজেকে সামনে নিয়ে দরজা খুলে দিল। আম্মু ভেতরে আসো, আমি শখকে নিয়ে একটু না, ভেতরে বেরিয়েছিলাম, যাব না, মাত্রই তাড়াতাড়ি আসলাম। ফ্রেশ হয়ে নিচে আয়। তোর বাবা তোদের জন্য অপেক্ষা করছে, একসাথে খাবার খাবে। আচ্ছা আম্মু তুমি যাও, ও 2 মিনিটে আসছি। আয়ানের আম্মু চলে গেল। শখ এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। আয়ানের দিকে তাকাতেই বেশ লজ্জা লাগছে তার। এখানে যদি পালানোর জায়গা থাকতো তাহলে শখ দৌড়ে গিয়ে সেখানে লুকিয়ে পড়তো। কি হলো, এখনো যাও নাই ফ্রেশ হতে? এখানে এভাবে দাঁড়িয়ে আছো, আরো লাগবে নাকি? বিছানায় বসতে বসতে বললো। শখ চিৎকার করে বলে উঠলো, না যাচ্ছি যাচ্ছি, অসভ্য লোক একটা। বলেই বিড়বিড় করতে করতে ফ্রেশ হতে চলে গেল শখ।
সবাই মিলে খেতে বসেছে। আয়ান মাছের তরকারি নিতে গেলে আয়ানের মা বলে উঠল, না আজ একটু ঝাল পড়ে গেছে রে সোনা, তুই খেলে তোর সমস্যা হবে, তোর আবার ঝালে অ্যালার্জি।